নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আরো বারো। আর মধুবন্তীর সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি অভিক। মধুবন্তী একদমই তুমি আমার সঙ্গে রয়েছো আরো বারোতে। আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো দর্শকের সামনে তুলে ধরবো তার মধ্যে কিন্তু সব থেকে প্রথমে এই মুহূর্তে যা রয়েছে তা হচ্ছে ঝাড়খণ্ডের আস্থা ভোট। তুমি জানো অভিক, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে। চম্পাই সোরেনকে শপথ যদিও নিয়েছেন, কিন্তু 10 দিনের মধ্যে তাকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে, রাজ্যপাল কিন্তু এমনটাই বলেছেন। এবং তার জন্যই আজকে এই আস্থা ভোট, বলা যেতে পারে অগ্নি পরীক্ষা চম্পাই সোরেনের, তাই তো? একেবারেই তাই, কারণ চম্পাই সোরেন তার সমর্থনে যে বিধায়করা সমর্থন রয়েছে সেইটা বিষয়টা কিন্তু আজকে তাদেরকে প্রমাণ করতেই হবে, তাহলেই চম্পাই সোরেন নিজের সরকারকে ধরে রাখতে পারবেন। মধুবন্তী, আমরা জানি যে একটু আগেই কিন্তু এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন চম্পাই সোরেন এবং হেমন্ত সোরেন, যিনি ইডির হেফাজতে ছিলেন। তাকেও আদালতের তরফ থেকে অনুমতি দেওয়া হয়েছিল যাতে আজকের এই আস্থা ভোটে তিনিও অংশ নিতে পারবেন। দুজনেই এই মুহূর্তে বিধানসভাতে তারা সেখানে পৌঁছে গিয়েছেন। অবশ্যই সকলের নজর রয়েছে এই ঝাড়খণ্ডে, কারণ ঝাড়খণ্ডে আজকে ঠিক কি হতে চলেছে এই আস্থা ভোটে। চম্পাই সোরেন তিনি কি সমর্থন পাবেন বিধায়কদের? নিজের যে সরকার, সেই সরকার তিনি কি ধরে রাখতে পারবেন, সেই প্রশ্নই কিন্তু উঠছে এই মুহূর্তে। একদমই খুব বড় প্রশ্ন। এবং চম্পাই সোরেনের যেমনটা বলছিলাম অভিক, যে আজকে অগ্নি পরীক্ষা হতে চলেছে। হেমন্ত সোরেন গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন, তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার জন্য একদম অগ্রাধিকার ছিল তারই। এবং তিনি বলা যেতে পারে মুখ্যমন্ত্রী যেহেতু হয়েছেন, কিন্তু সেই জায়গা থেকে রাজ্যপাল তাকে যে অগ্নি পরীক্ষার সম্মুখীন করেছেন সেটারই আজ প্রমাণ দেওয়া হবে। আমরা দেখব পরবর্তী সময় ঠিক কি হয়। 80টি আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার আপনাদের জানিয়ে রাখি, 41 এবং 47 জন বিধায়কের সমর্থনের দাবি। শাসক জোটের আস্থা ভোটে অংশ নিতে চলেছেন হেমন্ত সোরেন। জানিয়ে রাখি, ঝাড়খণ্ডের বিধানসভায় আস্থা ভোটে অংশ নিতে পারবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। আগেই সেটা জানা গিয়েছিল। জমি দুর্নীতিতে যিনি ধৃত জেএমএম প্রধান হেমন্ত সোরেন, রাঁচির আদালত শনিবার তাকে এই অনুমতি দিয়েছে। আগামী সোমবার ঝাড়খণ্ড বিধানসভায়, যেমনটা আমরা জানি, অর্থাৎ আজকে এই আস্থা ভোট হওয়ার কথা। আর কিছুক্ষণের মধ্যেই হেমন্ত মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কিন্তু ইতিমধ্যেই, যেমনটা অভিক বলছিলাম, চম্পাই সোরেন শপথ নিয়েছেন। একেবারেই মধুবন্তী। এবং এই যে ঝাড়খণ্ড বিধানসভা, সেক্ষেত্রে আমরা জানি যে ঝাড়খণ্ডে জেএমএম, কংগ্রেস এবং আরজেডি এবং এই জোটের মোট বিধায়ক সংখ্যা কিন্তু 47। আর এই ছাড়াও বিজেপির যে 25 জন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন, তাদের 3 জন, এবং একদিকে এনসিপি অন্যদিকে সিপিআই, তাদের একজন করে বিধায়ক তো এই মুহূর্তে রয়েছে। এবং সেক্ষেত্রে 3 জন নির্দল বিধায়কের রয়েছেন ঝাড়খণ্ড বিধানসভাতে। এবং আজকে চম্পাই সোরেন সেক্ষেত্রে নিজের এই সংখ্যাগরিষ্ঠতা তা ধরে রাখতে পারেন কিনা, তা প্রমাণ করতে পারেন কিনা, সেটাই দেখার। কারণ হেমন্ত সোরেন তিনিও কিন্তু আজকের এই আস্থা ভোটে অংশ নিতে চলেছেন, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, ঝাড়খণ্ডে আস্থা ভোট, বলা যেতেই পারে অগ্নি পরীক্ষা চম্পাই সোরেনের আজকে। হ্যাঁ, সেটা শুরু করেছে। সব থেকে উল্লেখযোগ্য যেটা, যাকে নিয়ে এত কাণ্ড, যিনি ইডির হেফাজতে এখন গ্রেপ্তার হয়ে রয়েছেন, সদ্য প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তিনিও এসে গেছেন বিধানসভায়। বর্তমান মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন তিনিও এসে গেছেন। আশা করা যাচ্ছে, এখনো পর্যন্ত যেটুকু যা খবর, তাতে এই যে ফ্লোর টেস্ট বা এই সোজা কথা মাথা গুনতির হিসেব, বিধানসভার কক্ষে দাঁড়িয়ে মাথা গুনতির হিসেবে এখানে ম্যাজিক সংখ্যা হচ্ছে 41 সংখ্যা যে আদায় করতে পারবে, যে দেখাতে পারবে, সেই সরকার করবে। এক্ষেত্রে হ্যাঁ জয়ন্তদা, যেমনটা আপনি বলছিলেন, শোনা যাচ্ছে জয়ন্তদা? না, বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মধুবন্তী। আমরা অবশ্যই যে খবরের দিকে এই মুহূর্তে নজর রেখেছি ঝাড়খণ্ডের দিকে, কারণ আজকে সেখানেই আস্থা ভোট রয়েছে। এবং ইতিমধ্যে আমরা জানি যে 600 কোটির যে জমি দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং ইডির হাতে গ্রেফতারও হয়েছিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এবং তার সেই গ্রেফতারির পর মুহূর্তেই আমরা দেখলাম যে চম্পাই সোরেন তিনি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়েছেন। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু রিসর্ট পলিটিক্সও আমরা দেখেছি মধুবন্তী এই ঝাড়খণ্ডের ক্ষেত্রে, কারণ 37 জন
জন তাদেরকে কিন্তু রাঁচি থেকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হয়েছিল, যাতে সেই ক্ষেত্রে এই শাসক জোট তাদের বিধায়কদেরকে যাতে না ভাঙিয়ে ফেলা হয়। একদমই অভিক, তুমি ঠিক বলেছো যে অধিকাংশ বিধায়ককে শুক্রবার রাতে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে একটি রিসর্টে বিধায়কদের রাখা হয়েছে। আস্থা ভোটের আগে পর্যন্ত তারা সেখানেই থাকবেন, এমনটাই তাদের উদ্দেশ্যে বলা হয়েছিল। এবং যেটা উল্লেখ্য যে ঝাড়খণ্ডের বিজেপি বিরোধী শিবিরের অনেক নেতাই এখন বিধায়ক কেনাবেচা করে সরকার বদলের আশঙ্কা করছে এবং তার জন্যই হয়তো এইরকম একটা ব্যবস্থা করা হয়েছিল। সব মিলিয়ে অভিক যে পরিস্থিতি, তাহলে আজকের পর কিন্তু অনেকটা আমরা বুঝতে পারবো ঠিক কি সিচুয়েশনে যাবে এবং চম্পাই সোরেন তার ভাগ্য নির্ধারণ কিন্তু আজকেই বলা যেতে পারে। অভিক, আরও একটা গুরুত্বপূর্ণ খবর, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লি যাচ্ছেন এবং আজকে তিনি দুপুরবেলা একটি ক্যাবিনেট বৈঠক করবেন এমনটাই আমরা জানতে পারছি। এবং তারপর তার যে কর্মসূচি রয়েছে, আগামীকাল একটি বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি যোগদান করবেন, তার উদ্দেশ্যেই তিনি রওনা হবেন আজকে দিল্লির উদ্দেশ্যে। একেবারেই তাই মধুবন্তী, আমরা যেমনটা জানি যে আজ সন্ধেবেলাতেই উড়ানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামীকাল সেখানে এক দেশ এক ভোট এই বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এই যে দিল্লি সফর মুখ্যমন্ত্রীর, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবহে দাঁড়িয়ে। একদমই লোকসভা নির্বাচনের আগে বলা যেতে পারে সবথেকে বেশি তাৎপর্যপূর্ণ এই জায়গাটা। একেবারেই, এবং তার আগে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিতে চাইছে রাজনৈতিক মহল, যদিও একদিনের এই সফরে থাকবেন, কারণ তার পরের দিনই রাজ্য বিধানসভায় সেখানে বাজেট অধিবেশনে বাজেট পেশ হবে, সেই বিষয়ে মুখ্যমন্ত্রীর কথা বলবেন। তবে এই যে দিল্লি সফর, সেদিকে তো অবশ্যই নজর থাকবে। অবশ্যই, এবং এই বৈঠক সংক্রান্ত আরো তথ্য জেনে নেব। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজ্যোতি, লোকসভা নির্বাচনের বছরে এবং যত নির্বাচন এগিয়ে আসছে আমরা তো দেখতেই পাচ্ছি একলা চলোর বার্তা দিয়েছেন, জোট নিয়ে জোটের ভবিষ্যৎ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই। তারপর দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আজকে এবং আগামীকাল যে বৈঠক রয়েছে, সব মিলিয়ে কি জানতে পারছো? অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো, প্রাক্তন রাষ্ট্রপতিকে মাথায় রেখে যে কমিটি গঠন হয়েছে ওয়ান নেশন ওয়ান ভোট, তা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে শুনানি পর্ব রয়েছে সেখানে আগামীকাল তিনি অংশগ্রহণ করবেন এবং আগামীকাল রাত্রেই তিনি কলকাতায় ফিরবেন। কারণ রাজ্য বিধানসভায় যে বাজেট অধিবেশন রয়েছে, সেই বাজেটের বেশ কিছু কাজকর্ম এখনো পর্যন্ত বাকি রয়েছে। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি আগামীকালই ফিরে আসবেন এবং তার আগে কিন্তু আজ রাত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি বিজেপি রাজনৈতিক দলের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন সেখানে বৈঠক করতে পারেন। এছাড়াও আগামীকাল তার এই শুনানি পর্বের পরেও কিন্তু দুটি বৈঠক আছে, সেই বৈঠকে অংশগ্রহণ করবেন এবং আগামীকাল তিনি কলকাতায় ফিরে আসবেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ওয়ান নেশন ওয়ান ভোটের যে প্রক্রিয়া চলছে তার সদস্য একজন রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি কিন্তু তার দৃষ্টিভঙ্গির কথা এই যে শুনানি পর্ব চলবে সেখানে তিনি জানাবেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগেই তাদের যে রাজনৈতিক রণকৌশল পরিষ্কার করে দিয়েছেন। অর্থাৎ কংগ্রেসকে তিনি 300 আসন ছাড়তে চেয়েছিলেন এবং বাকি যে আসনগুলি রয়েছে সেগুলো যে আঞ্চলিক দলগুলি আছে তারা লড়াই করুক, সেই জায়গাতে যাতে কংগ্রেস কোনো রকম ভাবে হস্তক্ষেপ না করে তার পক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন। সেই জায়গাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তিনি এই যে ওয়ান নেশন ওয়ান ভোটের যে প্রক্রিয়া চলছে সেখানে যে শুনানি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিনিধিরা রয়েছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন এবং আজ রাতেও তিনি বেশ কয়েকটি বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন। আগামীকালও তার একটি বৈঠক রয়েছে। মধুবন্তী, ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। অবশ্যই মধুবন্তী, এই খবরের দিকে তো নজর থাকবে। তবে এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতেই হচ্ছে ক্যাগ রিপোর্ট। সেই ক্যাগ রিপোর্টকে নিয়ে এই মুহূর্তে বিতর্ক দানা বেঁধেছে। সিএএ এনআরসির পর এবার ক্যাগ রিপোর্ট, প্রায় 2 লক্ষ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। একদমই, আর ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণে বিজেপি, পাল্টা হিসেব বুঝিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। বিজেপির কথায় তৈরি ক্যাগ রিপোর্ট বাম আমলের হিসেবে দায় নেবে না তৃণমূল সরকার। ক্যাগ রিপোর্ট সামনে এনে মিথ্যাচারের অভিযোগ তৃণমূলের, দেখুন।
18 থেকে 21 শুধুই স্বল্প সময়ের মধ্যে 1.6 লাখ ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দিতে পারেনি। বিজেপির নয়া হাতিয়ার ক্যাগ রিপোর্ট। কেন্দ্রের বিরুদ্ধে বকেয়া বঞ্চনার অভিযোগ তুলে আন্দোলন, বিক্ষোভ, ধর্ণা কোনোটাই বাদ রাখেনি রাজ্যের শাসক দল। লোকসভায় ভোট ব্যাংক বাড়াতে তৃণমূলের ট্রাম্প কার্ড কেন্দ্রের বকেয়া বঞ্চনা। এই আবহে তৃণমূলের বিরুদ্ধে ফের নতুন অভিযোগ সামনে এনে ফায়দা তুলতে আসরে গেরুয়া শিবির। অভিযোগ, প্রায় 2.29 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। যদিও এই অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা স্ট্রং লেটার প্রাইম মিনিস্টারকে লিখেছি, আপনাদের কাছে পেয়ে যাবেন। এইখানে বসে সই করলাম। ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে, কোনোদিন এটা হয়নি। ক্যাগ রিপোর্টে বিজেপির প্রভাব। শুক্রবার কেন্দ্রের বকেয়া বঞ্চনার ধর্ণা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠান মুখ্যমন্ত্রী। ক্যাগ রিপোর্টে উত্তপ্ত রাজনীতি। 2.29 লক্ষ কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি রাজ্য। ক্যাগ রিপোর্টে 2002 থেকে 2003 সালের কথা উল্লেখ করা হয়েছে। তৃণমূল 2011 সালে ক্ষমতায় আসে। তৃণমূল নেতৃত্বের দাবি, তাহলে বাম আমলের দায় তৃণমূল কেন নেবে? বিজেপির কথায় মানুষকে বিভ্রান্ত করছে ক্যাগ। লজ্জা থাকলে টাকা মিটিয়ে দিক কেন্দ্র। ক্যাগ রিপোর্টকে কেন্দ্র করে একটা কুৎসা হচ্ছে, মিথ্যা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যা। বাম জমানার দায়টা চাপানো হচ্ছে। 2011 অবধি তারা যথাযথ হিসাব দেননি, কিন্তু 2011 থেকে যে সরকার চলছে হিসাব দিচ্ছে। এই 100 দিনের টাকা আবাসের কথা আমরা এখন আলোচনায় আনছি না, মুখ্যমন্ত্রী যা বলার বলেছেন। এটা অধিকার, এটা বাংলার মানুষের অধিকার, পশ্চিমবঙ্গের অধিকার, খেটে খাওয়া মানুষের অধিকার। বাংলার উপর রাজনৈতিক প্রতিহিংসা মেটাতে এই বঞ্চনা। ক্যাগের তথ্যকে সামনে রেখে বিরোধী দলনেতার মন্তব্য, রাজ্যপালের উচিত এফআইআর দায়ের করা। ক্যাগ রিপোর্টের উপরে রাজ্যপালের উচিত, মহামান্য রাজ্যপালের এফআইআর এর নির্দেশ দেওয়া। আর আমরা 6 তারিখে বিধানসভাতে ক্যাগ রিপোর্ট যাতে পেশ করে বিধানসভায় আলোচনা করা হয় তার দাবি করব বিধানসভার প্রথম দিন। কখনো সিএএ, এনআরসি, তো কখনো ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে বাংলায় মাটি শক্ত করতে চাইছে বিজেপি। তবে তৃণমূলের পাল্টা আক্রমণে কতটা সফল হবে বিজেপির টার্গেট, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কলকাতা টিভি। আর এরপর যে খবরের দিকে নজর রাখবো, রাজ্য বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ থেকে এবং আগামী বৃহস্পতিবার 8 তারিখ রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং এই রাজ্য বাজেটে চলতি অর্থ বছরে ঠিক কোন কোন বিষয়গুলো গুরুত্ব পায় এবং এই রাজ্য বাজেটে কি কি বিষয় উল্লেখ করা হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে মধুবন্তী। একদমই। এবং এই যে চলতি বছর, তাতে রাজ্যের জন্য কি কি ভাবনা চিন্তা, সরকারের পক্ষ থেকে কি কি সাধারণ মানুষের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে, এই সমস্তই কিন্তু এই বাজেটে প্রতিফলিত হবে। দেবজ্যোতি ঘোষ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত জানাচ্ছেন এই সম্পর্কে কি কি আভাস পাওয়া যাচ্ছে। দেবজ্যোতি। শোক প্রস্তাবের পর বিধানসভা মুলতবি হবে এবং 8 তারিখ রাজ্য বাজেট অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করবেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যে বাজেট তৈরি তার কিন্তু প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। এবং এবারের বাজেট কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বেশ কিছু মানবিক প্রচেষ্টা কিন্তু এই বাজেটের মধ্যে দেখা যাবে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারেও বাজেটেও কিন্তু জনমুখী হতে চলেছে, অর্থাৎ পিছিয়ে পড়া মানুষদের জন্য এবং মহিলাদের জন্য বেশ কিছু সুবিধা কিন্তু এই বাজেটে থাকছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রায় ঘাটতি শূন্য বাজেট পেশ করেন, এবারেও কিন্তু একই ঘটনা ঘটতে পারে বলে সূত্রের খবর। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 24-এর লোকসভা নির্বাচন রয়েছে, আগামী মার্চের 8-9 তারিখে নির্বাচন ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের যে বাজেট পেশ করবেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং দেখো, এবারে যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে, মূলত রীতি অনুযায়ী যেটা দেখা যায় যে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়। কিন্তু যেহেতু গতবারের বিধানসভার অধিবেশনকে মুলতবি করা হয়নি, সেই জন্যই কিন্তু রাজ্যপালের ভাষণ এবারের কিন্তু অধিবেশনে হচ্ছে না। সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে। সেরকম একটি আবহাওয়ার মধ্যে আগামী 8 তারিখ রাজ্য বাজেট পেশ হতে চলেছে। মধুবন্তী।
ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। জানি রাখি যে বিধানসভায় রাজ্য বাজেট অধিবেশন নিয়ে যা যা প্রত্যাশা তেমনটাই আমাদের জানিয়ে দিলেন আমাদের বিশেষ প্রতিনিধি। রাজ্য বাজেট অধিবেশন শুরু হতে চলেছে, আজ থেকেই এই অধিবেশন শুরু হচ্ছে। তবে আগামী বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চলতি অর্থ বছরে এই রাজ্য বাজেটে কি কি থাকছে রাজ্যের জন্য সেদিকে তো নজর থাকবে। তবে রাজ্যপাল তার অনুমতি ছাড়াই এবারের এই বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আর এবার যে খবরে নজর রাখবো, ভোটের আগে রাজ্য বিজেপির নির্বাচনী কমিটি 20 জনের নির্বাচনী কমিটিতে সুকান্ত, শুভেন্দু, দিলীপ ঘোষ, রাহুল সিনহা প্রার্থী বাছাই সহ একাধিক দায়িত্ব কমিটির কাঁধে। অর্থাৎ নির্বাচনকে কেন্দ্র করে অভিক আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু দলগুলি তাদের রণকৌশল ঠিক করবার জন্য যেমন বৈঠক করছে, তেমনই কিন্তু দল কিভাবে বা কাদের নিয়ে তৈরি হবে এবং কে কোন দায়িত্বে থাকবেন সেটাও কিন্তু তারা ভাবনা চিন্তা করে নিচ্ছেন। একেবারেই মধুবন্তী, লোকসভা ভোটের আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে রাজ্য কমিটি গঠন করা হয়েছে, বিজেপির এই যে নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে, তাদের উপরেই এই দায়িত্ব থাকবে যে এই রাজ্য থেকে কাদের কাদের প্রার্থী করা হতে পারে, সেই সমস্ত প্রার্থী বাছাই এই কমিটির দায়িত্বপ্রাপ্তরা তারা করবেন। এবং এই যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়, এই রাজ্যের সমস্ত বিষয়, তার ওপর কিন্তু নজরদারি রাখবে রাজ্য বিজেপির এই নির্বাচনী কমিটি। এবং ভোটের আগেই সেই রাজ্য বিজেপি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, রাজ্য বিজেপি নির্বাচনী কমিটি গঠন করা হলো লোকসভা নির্বাচনের আগে, এই কমিটিতে কারা থাকছেন, কি কাজ এই কমিটির? দেখো, মূলত 20 জনের কমিটি করা হয়েছে রাজ্য বিজেপি ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি বলা যেতেই পারে, সেরকমটাই খবর। এবং সেক্ষেত্রে কিন্তু জেপি নাড্ডা এবং অমিত শাহ যে বার্তা দিয়েছেন যে দ্বন্দ্ব ভুলে গিয়ে একসঙ্গে কাজ করতে হবে, এই যে নির্দেশ, এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে বিজেপিতে কোনটাসা এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে কোনটাসা রাহুল সিনহা এবং দিলীপ ঘোষ, যারা প্রাক্তন সভাপতি ছিল বিজেপির, তাদেরকেও এই কমিটিতে রাখা হয়েছে। 4 জন কেন্দ্র প্রতিমন্ত্রী এখানে রয়েছেন সাংসদরা রয়েছেন, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ বিধায়করাও রয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক যে যারা রয়েছেন, অর্থাৎ বিজেপির যারা কেন্দ্রীয় পর্যবেক্ষক, যেমন সুনীল বানসাল, মঙ্গল পান্ডে, অমিত মালব্য, আশা লাকড়া, এরাও রয়েছেন এই কমিটিতে। 20 জনের কমিটি করা হয়েছে। এই কমিটিতে মূলত কাজ হচ্ছে যে যারা এই বঙ্গ বিজেপি যে বার্তা ইতিমধ্যেই দিয়ে গেছে কেন্দ্রীয় কমিটি, যে 35টি আসন তাদের পশ্চিমবঙ্গ থেকে দিতে হবে, এবং সেই লক্ষ্য নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে। এবং কমিটির মূল এই এখন থেকে একদিকে যেমন প্রার্থীর নাম চূড়ান্ত করা, তার পাশাপাশি নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয়ই দেখবে কিন্তু এই 20 জনের কমিটি। এই 20 জনের কমিটির মধ্যে মাথায় রয়েছেন সুকান্ত মজুমদার, অর্থাৎ বর্তমান বিজেপির রাজ্য সভাপতি। এছাড়াও আছেন বিরোধী দলনেতা, রাজ্যের বিরোধী দলের শুভেন্দু অধিকারী, রয়েছেন সুভাষ সরকার, রয়েছেন নীতিশ পরামানিক, এছাড়াও রয়েছেন শান্তনু ঠাকুর, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চ্যাটার্জি, জ্যোতির্ময় সিনহা মাহাতো, অগ্নিমিত্রা পাল সহ 20 জনের এই কমিটির মূল কাজ হলো এখন থেকে সমস্ত দায়ী, অর্থাৎ নির্বাচন, তাতে নজর রাখা, কারা প্রার্থী হবে, এই সমস্ত বিষয়টা দেখবে এই নতুন যে কমিটি করা হয়েছে, ইলেকশন ম্যানেজমেন্ট যে কমিটি, সেই কমিটি 20 জনের কমিটি। একেবারে অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ লোকসভা ভোটের আগে রাজ্য বিজেপির এই নির্বাচনী কমিটি গঠন করা হলো। আরো বারোতে অভিক একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আবারও ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো অভিক, নরেন্দ্রপুরের ঘটনা তোমার নিশ্চয়ই মনে আছে। বহিরাগতদের তাণ্ডবের ঘটনায় এফআইআরে যাদের নাম রয়েছে তাদের গ্রেফতার করতে পারা গেল না, তার বদলে দুজন গ্রেফতার হয়েছিল ঠিকই, কিন্তু যে 4 জনের নাম এফআইআরে ছিল তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি এবং একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল, যে ডেডলাইন ছিল মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে, এবং তারপরেও এমন অনেক কিছু নির্দেশিকা আসে। এবং এবার যে আপডেট জানিয়ে রাখি, নরেন্দ্রপুরের স্কুলের যে তাণ্ডবের ঘটনা, সেই ঘটনায় কিন্তু এবার মামলা হয়েছে। সেখানে প্রধান শিক্ষককে গ্রেফতার করা যায়নি কেন সেই প্রশ্ন উঠেছে অভিক, এবং আগাম জামিনের আবেদন করলে গ্রেফতার করা কি যায় না, এই প্রশ্ন রাজ্যের আইনজীবীকে করেছে হাইকোর্ট। একেবারেই তাই মধুবন্তী। এবং নরেন্দ্রপুরে যেখানে এই স্কুলের মধ্যেই বহিরাগত দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালিয়েছিল এবং সেক্ষেত্রে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, কিন্তু ডেডলাইনও পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত দুষ্কৃতীদেরকে ধরা সম্ভব হয়নি যাদের নাম ছিল এফআইআরে। বিচারপতি বিশ্বজিৎ বসু বারবার এই নিয়ে পুলিশের যে ভূমিকা তা নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন। আজকেও তার এই ক্ষোভ প্রকাশ, তিনি প্রশ্ন তোলেন যেখানে এই প্রধান শিক্ষক, অভিযুক্ত প্রধান শিক্ষক যার নামও ছিল এফআইআরে, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হলো না কেন। যদিও এই রাজ্যের তরফ থেকে আইনজীবী তিনি বলেন যে তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন। বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি পাল্টা প্রশ্ন তোলেন যে আগাম জামিনের আবেদন করলে কি তাকে গ্রেফতার করা যায় না? এখনো পর্যন্ত বেশ কয়েকদিন হয়ে গেল, পেরিয়ে গিয়েছে, এবং 30শে জানুয়ারি প্রধান শিক্ষককে সাসপেন্ডও করা হয়েছিল আদালতের নির্দেশ মতন, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। এবং বিচারপতি শেষ পর্যন্ত বলেছেন যে আশা করি সব অভিযুক্ত গ্রেফতার হবে। মাধ্যমিকের পর 23শে ফেব্রুয়ারি ফের শুনানি, এবং অবশ্যই একটা বিষয় তো ঘটনা অভিক, পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। যেখানে যেমনটা শুরুতেই বলছিলাম এই ঘটনা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে, যে এফআইআরে প্রধান শিক্ষক সহ যে 3 জনের নাম রয়েছে, এই 4 জন, মোট 4 জন যারা মূল অভিযুক্ত, তাদেরকে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং যেমনটা তুমি বলছিলে যে আগাম জামিন নিয়েছে বলেই বা আবেদন করেছে বলে, আগাম জামিনের আবেদন করা হয়েছে বলেই যে তাদের গ্রেফতার করা যায় না, এটা কে বলেছে? এই প্রশ্নই তো তুলেছেন অভিক বিচারপতি। একেবারেই তাই। এবং বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি বারবার ক্ষোভ প্রকাশ করেছেন, ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, এই নিয়ে 2 বার ডেডলাইন তিনি দিয়েছিলেন এবং সেই ডেডলাইনও পার হয়ে গেছে। এরপর কিন্তু আগামী 23শে ফেব্রুয়ারি এই মামলার ফের পরবর্তী শুনানি রয়েছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার পর 23শে ফেব্রুয়ারি শুনানি রয়েছে। তার মধ্যে কি পুলিশ প্রশাসন গ্রেফতার করতে পারবে আদৌ অভিযুক্তদেরকে যাদের নাম ছিল এই এফআইআর এর তালিকায়? সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কিন্তু এতদিন পার হয়ে গেল, কোথায় গেল অভিযুক্তরা? বিচারপতি বিশ্বজিৎ বসু তিনিও বারবার ক্ষোভ প্রকাশ করছেন পুলিশের এই ভূমিকা নিয়েই। কারণ নরেন্দ্রপুরে সেখানে যেভাবে স্কুলের শিক্ষকদেরকে স্কুল পড়ুয়াদের সামনে অত্যাচার করা হলো, তাদের উপর মারধর করা হলো, তাণ্ডব চালালো রীতিমতন দুষ্কৃতীরা, এবং বহিরাগত দুষ্কৃতীরা তারা এসে তাদের যে ভূমিকা সেই নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু তাদেরকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সময়সীমা শেষ, এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। একদমই অভিক, অবশ্যই এই খবরের দিকে, এই খবরের আপডেটের দিকে আমাদের নজর থাকবে। আর এবার যে খবরে নজর রাখবো, লোকসভা ভোটের আগে 3টি কমিটি থেকে দেবের ইস্তফায় শুরু হয়েছে জল্পনা। অভিক, আমরা জানি যে দেব অর্থাৎ দীপক অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যে 3টি কমিটি থেকে পদত্যাগ করেছেন, এবং স্বাভাবিকভাবেই বিরোধীরা সরব, বিরোধীদের শিবির যারা দাবি করছে যে লোকসভা নির্বাচনের আগে লোকসভা ভোটে দাঁড়াবেন না, এমনটাই তারা মনে করছেন, এবং শাসক দলের সঙ্গে তার দূরত্ব বেড়েছে। আমরা এটাও অভিক গতকাল শুনলাম সুকান্ত মজুমদার তিনি কি বললেন যে অসৎ সঙ্গ ত্যাগ করার মতো একটা প্রসঙ্গ তুলে তিনি তার বক্তব্য রাখলেন, তাই তো অভিক? একেবারেই মধুবন্তী। একদিকে যেমন সুকান্ত মজুমদার তিনি বলছেন অসৎ সঙ্গ ত্যাগ করেছেন, ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমরা ফিরহাদ হাকিম তাকে বলতে শুনছি যে তিনি বলছেন যে দেব কিন্তু দলের পাশেই ছিলেন, দলের সঙ্গেই তিনি রয়েছেন এবং দলের সঙ্গেই থাকবেন। কারণ দেবের এই যে ইস্তফা, 3টে পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন তৃণমূল সাংসদ, তারপর থেকেই প্রশ্ন কোথাও ঘুরপাক খাচ্ছে, তাহলে কি দল ত্যাগ করতে পারেন? তাহলে কি তিনি বিজেপিতে যোগদান করবেন? নানা প্রশ্ন এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তার মধ্যে সুকান্ত মজুমদারের এই বক্তব্য, যদিও তৃণমূলের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব তিনি কিন্তু দলের সঙ্গেই রয়েছেন। দেখুন, ঘাটালের 3টি স্থানীয় কমিটি থেকে ইস্তফা দেওয়ার পরে দেবকে নিয়ে শুরু হয়েছে জল্পনা। বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান পদ থেকে ইস্তফা, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং ঘাটালের রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব।
এই 3টি পদ থেকে দেবের ইস্তফার সঙ্গে সঙ্গেই একযোগে তৃণমূল বিরোধিতায় নেমেছে সিপিএম ও বিজেপি। তাদের দাবি, দেবের সঙ্গে শাসক দলের দূরত্ব বেড়েছে অনেক দিনই, সেই দূরত্বের প্রতিফলন সুপারস্টারের পদত্যাগ। যে কাজ মানুষের করার কথা ছিল সেই কাজই তিনি করতে পারেননি। স্বাভাবিক কারণ এই লোকসভা নির্বাচনের সময় মানুষের মুখোমুখি হতে হবে, মানুষ প্রশ্ন করবে এই 10 বছরে সাংসদ হিসাবে তিনি কী ভূমিকা পালন করেছেন, মানুষের অধিকার ছিনিয়ে এনেছেন, স্বাভাবিক কারণেই এই প্রশ্ন আসবে। রবিবার ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের নেতৃত্বে সাংসদ দেবের ইস্তফাকে কটাক্ষ করে পোস্টার হাতে স্লোগান তুলে সরব বিজেপি নেতৃত্ব। এই যে পদে উনি প্রশাসনিক পদে ছিল, সেই পদে থেকেও মানুষের জন্য কাজ করতে পারছে না। তো সেই জায়গায় এই এলাকার মানুষের ভয়ে এবং বিজেপির ভয়ে, কারণ গোটা বাংলা জুড়ে চাইছে যে বিজেপি ক্ষমতায় আসুক, সে পরিস্থিতিও তৈরি হয়েছে। সেই জন্য উনি আগাম জানতে পেরে ওনার দুর্নীতি ঢাকার জন্য এই জায়গা থেকে সরে থাকার চেষ্টা করছে, আর সেই জন্য উনি পদত্যাগ করেছেন। দেবের পদত্যাগ নিয়ে বিরোধীরা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লেও পদত্যাগ নিয়ে বিন্দু মাত্র চিন্তিত নয় তৃণমূল শিবির। পদত্যাগের সঙ্গে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতার কোনো যোগ নেই বলেও দাবি জেলা তৃণমূল নেতৃত্বের। লোকসভা নির্বাচনটা ডিক্লেয়ার হওয়ার পর ওরা বুঝতে পারবে যে দেব দাঁড়াবে কি দাঁড়াবে না। দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না, এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না। দেবের তৃণমূল সঙ্গ ত্যাগের জল্পনা শুরু হতেই শনিবার তৃণমূলের বিরুদ্ধে অস্ত্র শানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারই জবাবে ফিরহাদ হাকিমের স্পষ্ট ও সোজাসাপটা বক্তব্য, দেব তৃণমূলের সঙ্গেই ছিলেন, আছেন, থাকবেন। এটা নিয়ে এমন কিছু নয় যে দেব দল ছেড়ে চলে গেল বা কিছু। মমতাদির অত্যন্ত ফেভারিট দেব, আমাদের পার্টিরও প্রত্যেকের সাথে অত্যন্ত ভালো রিলেশন, আমার সাথেও ভালো রিলেশন, এবং দেব আমাদের সাথে ছিল, আছে, থাকবে। ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের ইস্তফা প্রসঙ্গে যেমন ঘাটালে রাজনৈতিক বাক্য বিনিময় শুরু হয়েছে, অপরদিকে মিশ্র প্রতিক্রিয়া ঘাটালবাসীর। ঘাটাল মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার হতাশ এবং কথা দিয়েও কথা না রাখার অভিযোগ তুলে দেবের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ঘাটাল মহকুমা হাসপাতালে করোনার সময় কাজ করা অস্থায়ী কর্মীরা। গতকাল উনি পদত্যাগ করেছেন, সেই জন্য আমরা বলতে চাইছি যে যেহেতু উনি এখন পদত্যাগ করেছেন, তাহলে আমাদের বকেয়া পারিশ্রমিকটি যদি আমাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়, ভাবা হয় এবং আমাদেরকে যে কোনো কাজের মধ্যে নেওয়া হয়, আমরা সেটা চাইছি। আমরা করোনা বিভাগে ছিলাম, আমরা একদম হাউসকিপিং থেকে মানে সুইপার কাম জিডিএ, আমরা 16 জন ছিলাম। দেব রিজাইন দিল শুনেছি, কিন্তু আমাদের তো মনে হয় যে দেব টাকা দিতে পারবেন, টাকা দেবে না, কারণ তারা এই টাকাকে আমার মানে মনে হয় যে এই টাকা ওরা ভাগাভাগি করে নিয়েছে। একই সঙ্গে 3টে পদ থেকে দেবের পদত্যাগ বিরোধী শিবির যখন লোকসভা ভোটের আগে অস্ত্র শানাচ্ছে, তখন অনেকে মনে করছে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হতে পারেন দেব। সরকারি কোনো পদ থেকে বেতন নিলে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করা যায় না বলেই দেবের পদত্যাগ বলে দাবি ওয়াকিবহল মহলের একাংশের। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। অভিক, এখন আরো একটা বিরতি নেবার সময় হয়ে গেছে আমাদের। বিরতির পর আমরা আবারও ফিরছি আরো 12 নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরে নজর রাখবো বীরভূমের খবর। অভিক, তোমাকে জানিয়ে রাখি যে বীরভূমে বিজেপির গোষ্ঠী কোন্দল, নির্বাচন যত এগিয়ে আসছে এবং আমরা সবসময় যেটা দেখে থাকি, এই যে দলের মধ্যে গোষ্ঠী কোন্দলের যে অভিযোগ ওঠে বারবারই, কখনো বিজেপি কখনো তৃণমূল, অন্যান্য দল তো রয়েছে, বিজেপির গোষ্ঠী কোন্দলের খবর পাওয়া যাচ্ছে বীরভূমে, যেখানে বিজেপির যে জেলা সভাপতি তার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে এবং এই থেকেই সূত্রপাত এই গোষ্ঠী কোন্দলের অভিযোগ। একেবারেই তাই মধুবন্তী, যেমনটা বলছিলে তুমি, অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে এবং বিজেপির অন্দরেও সেই গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো, এবং সেখানেই বীরভূম জেলা বিজেপির যিনি সভাপতি অর্থাৎ প্রীতম ভৌমিক, তার বিরুদ্ধেই বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ উঠেছে এবং বিজেপিরই আর এক গোষ্ঠী তারা এই অভিযোগ এনেছে প্রীতম ভৌমিকের বিরুদ্ধে, এবং এই অভিযোগের প্রেক্ষিতে প্রীতম ভৌমিক তিনি নিজেও পদত্যাগ করেছেন। আমরা এই নিয়েই কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন মনা বীরবংশী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। মনা, ঠিক কি ঘটনা ঘটেছে, কি অভিযোগ এই জেলা সভাপতির বিরুদ্ধে? হ্যাঁ দেখো অভিক, তুমি জানো যে দোরগোড়ায় লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের মুখেই বীরভূমের বোলপুর যে সাংগঠনিক জেলা বিজেপি, সেই
বিজেপির যে গৃহযুদ্ধে যথেষ্টই নির্বাচনের আগে তাদের দলগতভাবে আভ্যন্তরীণে যে যথেষ্টই যে অস্বস্তি বাড়লো সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ তুমি জানো যে সামনেই লোকসভা নির্বাচন, গুরুত্বপূর্ণ একটি ভোট এবং নির্বাচন। দেখো, যেটা জানতে পারছি সেটি হচ্ছে বোলপুর বিজেপির সাংগঠনিক জেলার যুব মোর্চার সহসভাপতি যিনি প্রীতম ভৌমিক, তিনি একটি মারাত্মক বিস্ফোরক অভিযোগ সামনে নিয়ে এসেছেন। কার বিরুদ্ধে আনছেন? তিনি অভিযোগ আনছেন বোলপুর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি সন্ন্যাসী চরণ মণ্ডল। একেবারে এবং সেই অভিযোগই তারা আনছেন এবং এই নিয়েই এই বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসেছে। আপাতত ধন্যবাদ। অভিক, শুরুতেই দিনের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছিলাম তা হলো ঝাড়খণ্ডে আজকে আস্থা ভোট। বিধানসভায় ইতিমধ্যে হেমন্ত সোরেন তিনি পৌঁছে গিয়েছেন, কি বলছেন শোনাবো দর্শকদের। इनके बयानों से लेकिन हमने हार नहीं मानी है अध्यक्ष महोदय। इनको लगता है कि मुझे जेल के सलाखों के अंदर डालकर ये अपने मंसूबे में सफल हो जाएंगे। ये झारखंड है अध्यक्ष महोदय, ये देश का एक ऐसा राज्य है जहां हर कोने में आदिवासी, दलित, पिछड़े वर्गों से अनगिनत सिपाहियों ने अपनी कुर्बानी देकर यहां के आदिवासी दलितों की जान बचाई। देश आजादी के सपने भी ये लोग नहीं देखते थे अध्यक्ष महोदय, तब से झारखंड के आदिवासी अपनी हक अधिकार की लड़ाई लड़ रहे। ये तो बहुत बाद में आए, लेकिन बौद्धिक संपन्नता, आर्थिक संपन्नता, आज तक इन लोगों ने देश का गांधी टोपी नहीं पहना अध्यक्ष महोदय। अध्यक्ष महोदय, ईडी, सीबीआई, इनकम टैक्स, जिनको देश के विशेष और काफी संवेदनशील व्यवस्थाएं कही जाती है, जहां करोड़ों रुपया, 12 लाख 14 लाख करोड़ रुपया डकार कर इनके सहयोगी विदेश में जाके बैठे हैं, उनका एक बाल बाका करने का औकात इनके पास नहीं है। इनके पास औकात है देश के आदिवासी, दलित, पिछड़े के ऊपर और बेगुनाह लोगों पर, और उसमें भी गुनाह किया हो तब की बात तो अलग है, बेगुनाहों पर अत्याचार कर। आज मुझे किस लिए अरेस्ट किया गया अध्यक्ष महोदय? 8.5 एकड़ जमीन के घोटाले पर। अगर है हिम्मत सदन में तो कागज पटक कर दिखाए कि 8.5 एकड़ का जमीन हेमंत सोरेन के नाम पर है। अगर होगा मैं उस दिन से राजनीति से इस्तीफा दे दूंगा। अध्यक्ष महोदय, जब राजनीतिक रूप से ये नहीं सकते हैं तो ऐसे ही बैकडोर से हमला करते हैं, पीठ पर हमला करते हैं। अध्यक्ष महोदय, मैं आंसू नहीं बहाऊंगा, आंसू वक्त के लिए रखूंगा। आप लोगों के लिए आंसू का कोई मतलब नहीं। आदिवासी दलितों का, पिछड़ों का, आदिवासी के आंसुओं का कोई मोल नहीं। वक्त आने पर हम इनके एक एक सवालों का जवाब और एक एक इनके षड्यंत्र का जवाब वक्त आने पर बड़ी माकूल तरीके से दिया जाएगा। एक्चुअली दुर्भाग्य है अध्यक्ष महोदय इस राज्य का, तथाकथित हमारे राज्य के ही कुछ लोग जो ऐसे सामंती विचार वाले के चरणों में जाकर के झुककर उनकी सेवा और पूजा अर्चना में लगे।
नहीं तो इस राज की इतनी दुर्दशा नहीं होती अध्यक्ष। राज अलग हुए 23 साल हो रहे हैं, 24 साल हो गए अध्यक्ष महोदय। किसने सबसे अधिक राज किया इस राज्य में? ये मुझे बोलने का जरूरत नहीं है, किसी को बताने की भी जरूरत नहीं। सब अपने गिरेबान में देखें, सबको पता चलेगा कौन कहां बैठा, किसने क्या काम किया। घोटाले इनको 2024 से ही नजर आ रहे हैं, 2000 से नजर नहीं आ रहे, 2019 से ही इनको नजर आ रहे हैं। অভিক, আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে আমাদের। বিরতির পর আবারও ফিরছি আরো 12 নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ ঝাড়খণ্ডে আস্থা ভোট এবং ঝাড়খণ্ড বিধানসভায় হেমন্ত সোরেন তিনি বক্তব্য রাখছেন, কি বলছেন শুনব। परिप्रेक्ष्य के अलावा पूरे देश के पैमाने में अब आदिवासी, दलित, पिछड़ा अल्पसंख्यक सुरक्षित नहीं। विशेषकर झारखंड में तो यहाँ के खनिज संपदाओं को जो वर्षों से इस पर लोगों की गिद्ध नजर है और आगे भी रहेगी। ये तो हम थे अध्यक्ष महोदय, ये बहुत फूक फूक करके उनको आगे बढ़ना पड़ता था। ये खुला दरवाजे की आदि हो चुके हैं, इनको कोई रोक टोक नहीं कर सकता। जो इनके सामने आएगा वो इसी तरीके के अंजाम से उसको गुजरना पड़ेगा। और इनको लगता है ऐसे अंजाम देने से झारखंड के लोग घबरा जाएंगे। ये आप लोगों की बहुत बड़ी भूल है, और इतनी बड़ी ये भूल होगी जो झारखंड का इतिहास आपको कभी माफ नहीं करेगा। अध्यक्ष महोदय, आज जो षड्यंत्र का पैमाना है वो इस कदर बड़े उसके जो दायरे बने हैं, कानून के अंदर रह करके गैर कानूनी काम करना कैसा हो, ये कर किसी से सीखना हो तो इन लोगों से सीखिए और इनके संस्थाओं से सीखिए। मैं तो कहता हूं, मैं फिर से कहता हूं कि आप लोग दस्तावेज लाइए सदन में, या आपने ईडी और सीबीआई को सपोर्ट कीजिए और कोर्ट में पेश करें। एक भी दस्तावेज अगर आप लोग निकाल के दिखा दें कि हमने 8.5 एकड़ जमीन हड़पी है, तो मैं उसी दिन राजनीति से संन्यास किया, झारखंड छोड़ के चला जाऊं। अब इनको नहीं मिला तो हमारे बीवी, बच्चों, परिवारजनों के खाता वही ढूंढने में लगे। ये पैसा कहां से आया, वो पैसा कहां से आया, ये आया, वो आया। अध्यक्ष महोदय, असमानताएं देखिए इसी सदन के अंदर। जो सरकार के द्वारा उपलब्ध कराए जा रहे ऋण, जो यहाँ के आदिवासी विधायकों को कितने वर्षों के लिए मिलता है और गैर आदिवासियों को कितने सालों के लिए मिलता है। इस विषय पर गंभीरता से सोचने की आवश्यकता है। देखो, ये बहुत लंबी लड़ाई। आज जिस तरीके से बड़ा मछली छोटा मछली को खा जाता है, सामाजिक व्यवस्था में भी यही कहानी है। एक बड़ी व्यवस्था छोटी व्यवस्था को खाने का हर बरकस प्रयास करती है। আরো আজকের মতো এ পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।